গুম খুনের মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নেওয়া হয়েছে সাব জেলে। পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। 14 জন বন্দীকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল সেখানে 10 জন আসামিকে হাজির করা হয়েছিল। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক নয়, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বিএনপি, জানালেন আইন উপদেষ্টা। আজ জামায়াত ও এনসিপির সাথে বসছেন প্রধান উপদেষ্টা। কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না কমিশন, বললেন সিইসি। নির্বাচনী সহিংসতায় আটক হলে ভোটের আগে ছাড়া পাবে না। আপনারাও কোনো প্রেশারের কাছে নতি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় কারাগারে বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত। পটুয়াখালীতে জুলাই শহীদ কন্যার 3 ধর্ষকের সাজা। নভেম্বরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে রংপুরে সর্বস্তরের ছাত্র জনতার অবস্থান কর্মসূচি। দেশের স্বার্থ প্রাধান্য দেওয়ার তাগিদ। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। চপস্টিক ইনস্ট্যান্ট নুডলসে পাচ্ছেন মানবতা বিরোধী অপরাধের মামলায় 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল সকাল 8:30টার দিকে এই আদেশ দেন। হাজির না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও মেজর জেনারেল কবিরুল সহ অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মাইনুল মারুফ ও MA আজিজকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। ট্রাইব্যুনাল কার্যক্রম শুরুর আগেই সকাল 7টার দিকে ঊর্ধ্বতন এই সেনা কর্মকর্তাদের শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে হাজির করা হয়। এর আগে ঢাকা সেনানিবাসে সাব জেলে তাদেরকে সেনা হেফাজতে রাখা হয়েছিল। মানবতা বিরোধী অপরাধের আলাদা 3টি মামলায় গ্রেফতার করা হয় র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সরওয়ার, মোহাম্মদ কামরুল হাসান, মোহাম্মদ মাহবুব আলম, ব্রিগেডিয়ার KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন, সরার বিন কাশেম, রেদওয়ানুল ইসলাম, বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মোহাম্মদ রাফাত বিন আলম ও কর্নেল আনোয়ার লতিফ খান, যিনি অবসরকালীন ছুটিতে রয়েছেন, যাদের বিরুদ্ধে গুম করে নির্যাতন এবং জুলাই আন্দোলনে হত্যার অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে সংক্ষিপ্ত শুনানি করেন ট্রাইব্যুনাল। দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালিত যে বন্দিশালা ছিল TFI সেল, সেইখানে কিছু বন্দীকে আটক করে রাখা 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত 14 জন বন্দীকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল সেখানে 10 জন আসামিকে হাজির করা হয়েছিল। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন এই সেনা কর্মকর্তাদের শেষ পর্যন্ত ট্রাইব্যুনালে হাজির করা হবে কিনা তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মহলে আলোচনা ছিল তুঙ্গে। তারা যেমন জুলাই আগস্টে নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে পরিচালিত হত্যাযজ্ঞের সময় তারা যেমন রুখে দাঁড়িয়েছিলেন বা মাঝখানে ভূমিকা পালন করেছিলেন, যেটা জাতি স্মরণ করে, একইভাবে এই যে বিচার প্রক্রিয়া, গুমের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও তারা তাদের সহযোগিতা করছেন, আইনের প্রতি তাদের শ্রদ্ধা দেখিয়েছেন। এটাও আমরা এই আজকের এই সময়ে আমরা উল্লেখ করতে চাই। দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। আরেক গুমের মামলায় DGF-এর সাবেক 3 পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকীকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। 8 ঘন্টারও কম সময়ের শুনানির পর তাদের নিয়ে যাওয়া হয় সেনানিবাসের সাব জেলে। এসব মামলায় পলাতক 17 আসামিকে হাজির হতে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময় জামিন এবং ভার্চুয়ালি আদালতে হাজিরার নির্দেশনা চেয়ে 2টি আবেদন করেন 15 সেনা কর্মকর্তার পক্ষের আইনজীবী, যার শুনানির দিন ধার্য হবে পরবর্তীতে। আত্মসমর্পণ, টেকনিক্যালি প্রসিকিউশন বলেছে গ্রেপ্তার,
আমরা বলি আত্মসমর্পণ, কারণ তারা আজকে সকালে স্বেচ্ছায় এখানে আসছে। পুলিশ যে তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই, অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য তাদেরকে একটা গাড়িতে আনা হয়েছে। নিরাপত্তা এবং প্রশাসনিক সুবিধার কারণে এই ফ্যাসিলিটিটা ব্যবহার করা হয়েছে। তারা প্রকৃতপক্ষে আত্মসমর্পণ করেছে। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানেই রাখা হবে ঊর্ধ্বতন এই সেনা কর্মকর্তাদের। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের পক্ষে স্টেট ডিফেন্সের তৃতীয় দিনের যুক্তিতর্ক চলছে। গতকাল দ্বিতীয় দিনের মতো সম্পন্ন হয় রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেনের যুক্তিতর্ক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক হয়। গত সোমবার পলাতক আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন আমির হোসেন। তিনি নিজের যুক্তিতর্কে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষে আনা অভিযোগ সহ বিভিন্ন বক্তব্যের বিরোধিতা করেন। দাবি করেন, ড্রোন ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে চিহ্নিত করতে ব্যবহার হয়নি, ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আন্দোলনকারীদের সরিয়ে দিতেই ড্রোন ব্যবহৃত হয়েছে। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নয় বলেও উল্লেখ করেন তিনি। রাজনৈতিক দলগুলোর বক্তব্য বিবৃতির কারণে কিছু বিভ্রান্তি তৈরি হচ্ছে, তবে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে এই কথা বলেন তিনি। জানান, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, তারা সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছেন। সরকারের পক্ষ থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে এবং সরকার নিরপেক্ষভাবেই কাজ করে যাচ্ছে বলেও জানান আসিফ নজরুল। উপদেষ্টা আরও বলেন, গুম খুনের আসামি সেনা কর্মকর্তাদের সাব জেলে রাখার সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া চলছে এবং তার প্রতি সেনাবাহিনী যে শ্রদ্ধা দেখিয়েছে সেটি অত্যন্ত প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আসামিদের কোথায় রাখা হবে সেটি সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। তারা যা উপযুক্ত মনে করবে সেটিই করবে। বিএনপির সাথে আলোচনা যেটা বুঝেছি, ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি। ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে। তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি। আস্থার অভাব আছে নাকি আমি জানি না, তবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে আপনার, ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ বৈঠক করবে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক দুটি হওয়ার কথা রয়েছে। সন্ধ্যা ৬টায় জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল যাবে যমুনায়। গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জামায়াতের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া বিকেল ৫টায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে যমুনায় যাবে দলটির প্রতিনিধিরা। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে এই বৈঠকে। দাবি দাওয়া নিয়ে রাস্তায় নয়, জনগণের কাছে যেতে আন্দোলনরত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। বলেন, জনগণ ম্যান্ডেট দিলে সংসদে গিয়ে সব দাবি পাশ করানো যাবে। সরকারকে সংবিধানে উল্লেখিত বৈশিষ্ট্যে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার পরামর্শ দিয়ে সরকারের ভেতরে থাকা বিতর্কিত সবাইকে সরিয়ে দেওয়ারও আহ্বান জানান আমির খসরু। আরও বলেন, নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিতে রাজি নেই। আগামী নির্বাচনে অংশগ্রহণ করে প্রত্যেকটি দলের অধিকার আছে তার ম্যান্ডেট নেওয়ার। যে সমস্ত দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে চেষ্টা হচ্ছে, বিভিন্ন দাবি দাওয়া তুলে রাস্তায় গিয়ে, এগুলো তো রাস্তায় যাওয়ার তো দিন শেষ হয়ে গেছে। কারো চাপের কাছে নতি স্বীকার করবে না কমিশন, আইনের বাইরে কোনো অন্যায় নির্দেশও দেবে না জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। কমিশনাররা বলেন, রাস্তায় যাওয়ার তো দিন শেষ হয়ে গেছে।
কারো চাপের কাছে নথি স্বীকার করবে না কমিশন, আইনের বাইরে কোনো অন্যায় নির্দেশও দেবে না জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। কমিশনাররা বলেন, আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ। এবারও সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে বিশ্বের কাছে জাতি হিসেবে নিন্দিত হতে হবে। জানানো হয় 16 নভেম্বর প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ চালু হবে। যে প্রশিক্ষণ এখান থেকে গ্রহণ করলেন সেটার আলোকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশিক্ষকদের প্রশিক্ষণের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য দুদিনের এই আয়োজন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন কমিশনাররা। নির্দেশ দেন, নির্বাচনী পরিবেশ তৈরির কাজ এখন থেকেই শুরু করতে হবে। নির্ভয় এবং নিরপেক্ষভাবে কাজ না করলে কেউ পার পাবে না, হুঁশিয়ার করেন কমিশনাররা। এই ইলেকশনও যদি আমরা ভালো না করতে পারি, বিশ্বের কাছে, মানুষের কাছে জাতির হিসাবে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে পরিণত হব। যখন কোনো ঘটনা ঘটবে দুই পক্ষের মধ্যে, দুই পক্ষ থেকে ধরতে হবে। যেটাকে ধরা হবে সারা যাবে না, ইলেকশনের আগে সারা যাবে না, সেন্ড টু কোর্ট। রাষ্ট্র এবং জাতি হিসাবে আমাদের ইতিহাসে সম্ভবত ওয়ান অফ দ্য মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইলেকশন ইজ দিস ওয়ান। আমাদের সকল কাজ থাকলেও এটাকে প্রায়োরিটি কাজ হিসাবে নিয়ে আমরা যেন আমাদের দায়িত্বটা পালন করি মাঠ পর্যায়ে। কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনানুযায়ী কাজ করবে ইসি, কোনো চাপের কাছে মাথা নত করবে না। নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নথি স্বীকার করবে না। কারণ আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না, অন্যায় কোনো হুকুম দিব না। এইটা আপনারা ধরে রাখতে পারেন যে আইন প্রচলিত আছে রিলেভেন্ট টু দ্য ইলেকশন, সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে এবং আপনারা সেটা সেইভাবে পালন করবেন। পোস্টাল ভোটিং এর জন্য 16 নভেম্বর অ্যাপ উন্মুক্ত করা হবে জানিয়েছে ইসি। এই যুদ্ধে আমাদের জিততেই হবে, বিকল্প নেই। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে চকবাজার থানার মামলায় আদালতে তোলা হলে বিচারক এই শিক্ষার্থীকে কারাগারে রাখার আদেশ দেন। পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম রেডডিট ব্যবহার করে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করত শ্রীশান্ত রায়। পাশাপাশি মুসলিম নারীদের পোশাক নিয়েও নানা প্ল্যাটফর্মে বাজে মন্তব্য করত সে। স্ক্রিনশটগুলো যাচাই করা হচ্ছে জানিয়ে পুলিশ বলছে, শ্রীশান্তর বিরুদ্ধে সকল অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে দ্রুতই প্রতিবেদন জমা দেবে থানা পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে সহপাঠীকে ধর্ষণের অভিযোগে শ্রীশান্ত রায়ের বহিষ্কার চেয়ে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের দাবির মুখে অভিযুক্ত শ্রীশান্তকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে তার বিরুদ্ধে চকবাজার থানায় মামলা করে বুয়েট। রাত 4টার দিকে পুলিশ শ্রীশান্তকে আটক করে থানায় নিয়ে যায়। সকালে সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় আদালতে তোলা হয় তাকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ আহসানুল্লাহ হলে যায় এবং সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজকে সকালে তার বিরুদ্ধে বুয়েট কর্তৃপক্ষ বাদী হয়ে একটা নিয়মিত মামলা রুজু করেছে। আমরা তাকে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে উপস্থাপন করি এবং তাকে সেখান থেকে জেল হাজতে প্রেরণ করা হয়। পটুয়াখালীতে জুলাই শহীদ কন্যা লামিয়াকে দলবদ্ধ ধর্ষণ মামলায় 2 কিশোর আসামির 13 বছর ও একজনের 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বেলা 11টায় জেলা বিচারক এই রায় দেন। এরপর 3 জনকেই যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। জুলাই আন্দোলনে শহীদ জসিমের কন্যা লামিয়াকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা নাড়া দিয়েছিল গোটা দেশকে। মামলার 7 মাস পর আজ আদালতে রায় ঘোষণা করা হয়। পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নেওয়া হয় ধর্ষণের ঘটনায় জড়িত 3 কিশোর সাকিব, সিফাত ও ইমরানকে। ধর্ষণের মামলায় 3 জনকে 10 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। সেই সাথে পর্নোগ্রাফি মামলায় 2 জনকে আরও 3 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পরপরই 3 জনকে পাঠানো হয় যশোর কিশোর সংশোধনাগারে। 3 জনের বিরুদ্ধে 9-3 ধারা এবং সাকিব আল হাসান মুন্সি এবং সিফাত মুন্সি তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনের ধারায় 8-1 এবং 8-7 ধারায় বিজ্ঞ ট্রাইব্যুনাল 3 জনকে 10 বছর এবং সিফাত এবং সাকিবকে পর্নোগ্রাফি আইনে আরও 3 বছর, উভয় সাজায় বিনাশ্রম কারাদণ্ড এবং উভয় সাজায় একটার পর একটা চলবে। তবে আদালতের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন লামিয়ার পরিবারের সদস্যরা। আসামিদের বিনাশ্রম কারাদণ্ড নয়, ফাঁসির দাবি জানান নিহত লামিয়ার মা। বলেন, আসামিদের নির্যাতনের কারণেই আত্মহত্যার পথ বেছে নিতে হয় লামিয়াকে। যে রায় হয়েছে তাতে আমি সন্তুষ্ট না, আমি চেয়েছি মৃত্যুদণ্ড।
আমি চাইছি ফাঁসি, আমার মাইয়া নাই পৃথিবীর বুকে, আমি এই রায়তে সন্তুষ্ট না। ওদের সর্বোচ্চ আমি ফাঁসি চাইছি, ফাঁসি না হয় কিসের জন্য 13 বছরেরই দিল, আর ঠিকই আমার সামনে দিয়ে 13 বছর হাঁটতে যেতে পারবো, আমার বোন হাঁটতে পারবো না। ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান জসিমউদ্দিন। চলতি বছরের 18 মার্চ বাবার কবর জিয়ারত শেষে ফেরার পথে লামিয়াকে তুলে নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করে আসামিরা। সে সময় ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়। এই ঘটনায় নিজেই 3 জনকে আসামি করে 19 মার্চ মামলা করেন লামিয়া। 26 এপ্রিল রাজধানীর শেখেরটেক এলাকায় ভাড়া বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় তাকে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় লামিয়ার। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। কুমিল্লায় অবৈধ সম্পর্কের অভিযোগে প্রবাসীর স্ত্রীকে মারধরের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ভুক্তভোগী নারীকে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য বজলুর বিরুদ্ধে। 14গ্রাম উপজেলার গোপালনগর গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায় সালিশ বিচারে প্রবাসী রতন মিয়ার স্ত্রীর হাত পা বেঁধে মারধর করে গ্রামের বজলু মেম্বার। তার বিরুদ্ধে স্থানীয় যুবক বিল্লাল মিয়ার অবৈধ সম্পর্কের অভিযোগ আনা হয়। স্থানীয়রা জানায় মারধরের পর বিল্লালের সাথে বিয়ে দেওয়া হয় ওই নারীকে। বিল্লালের প্রথম স্ত্রীর সংসারে 4 মেয়েও রয়েছে। এছাড়া নির্যাতনের শিকার নারী 2 সন্তানের মা। পুলিশ জানায় এই বিষয়ে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি, তবে অভিযুক্ত ইউপি সদস্যকে আটকের চেষ্টা চলছে। তিস্তা মহাপরিকল্পনার কাজ নভেম্বরে শুরুর দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দুপুরে নগরীর জেলা স্কুল মোড়ে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে শুরু হয় এই কর্মসূচি। একাত্মতা জানায় বিভিন্ন রাজনৈতিক দল সহ সামাজিক সংগঠন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। এ সময় তারা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে এই সরকার আর কোনো প্রকল্প উদ্বোধন করতে পারবে না, তাই নভেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ শুরুর দাবি জানান তারা। সেক্ষেত্রে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন বক্তারা। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে বেশ কিছুদিন ধরে এই ধারাবাহিক কর্মসূচি পালন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন সহ বিভিন্ন সংগঠন। দীর্ঘদিন ধরে আমাদের এই তালবাহানা আমাদের সাথে তারা করে যাচ্ছে। এ পর্যন্ত আমাদের তারা যে শুরু করবে কাজ, এর কোনো আমরা লক্ষণ দেখতে পারিনি। জানুয়ারি কেন, নভেম্বর করলে অসুবিধাটা কোথায়? তাহলে মাত্র 2415 কোটি টাকা এটা বরাদ্দ থেকে এখানে বাস করুক, একটা পিডি নিয়োগ করুক। আমরা মনে করি এই সরকারের ভোটের কোনো চাওয়া পাওয়া নাই, তাদের কোনো পিছুটান নাই যে আমরা এইটা করলে এক কুল রক্ষা করলে আরেক কুল আমাদের নষ্ট হয়ে যাবে। অর্থাৎ তাদেরকে সব কুল রক্ষা করতে হবে না, জনগণের স্বার্থেই তারা এটা বাস্তবায়ন করতে পারে। ব্যান্ডউইথ ব্যবহারে ভারত নির্ভরতা কাটিয়ে উঠতে পারছে না বাংলাদেশ। ব্যবহৃত ব্যান্ডউইথের 50% আমদানি করতে হচ্ছে। বছরে প্রায় 750 কোটি টাকার বৈদেশিক মুদ্রা খরচ হয় ব্যান্ডউইথ কিনতে। গেল সেপ্টেম্বর পর্যন্ত এই বাবদ $20 কোটি বেশি বৈদেশিক মুদ্রা গেছে ভারতীয় ব্যবসায়ীদের পকেটেই। প্রযুক্তিবিদরা বলছেন, সুযোগ থাকা সত্ত্বেও নিজস্ব সাবমেরিন কেবলের পূর্ণ সক্ষমতা তৈরি করতে না পারলে আরও চড়া মাশুল দিতে হবে। নিশ্চিত করা যাবে না নিরাপদ ইন্টারনেট। 5G সম্প্রসারণ, স্টারলিং সেবার প্রসার এবং স্টারলিংকের মাধ্যমে ভুটান, নেপাল ও তিব্বতে ব্যান্ডউইথ প্রদান করার লক্ষ্য আছে। টেলিজিওগ্রাফির পূর্বাভাস বলছে 2027 সালে বাংলাদেশে ব্যান্ডউইথের চাহিদা বেড়ে দাঁড়াবে 25,000 জিবিপিএস এর কাছাকাছি। বর্তমানে রাষ্ট্রায়ত্ত 2টি সাবমেরিন কেবলের সর্বোচ্চ সক্ষমতা 7,200 জিবিপিএস। এর মধ্যে প্রথম সাবমেরিন কেবলের জীবনকাল শেষ হয়ে গেছে। এখান থেকে প্রাপ্ত 4,200 জিবিপিএস ব্যান্ডউইথের সরবরাহ যে কোনো সময় বন্ধ হওয়ার ঝুঁকিতে। এই ঝুঁকি থাকলেও 2026 ও 27 সালে ব্যান্ডউইথের ঘাটতি থাকবে আরও 18,000 জিবিপিএস। আমদানি করে ঘাটতি পূরণ করতে হলে 2027 ডিসেম্বর পর্যন্ত ভারতকে পরিশোধ করতে হবে আরও $300 মিলিয়ন। প্রযুক্তিবিদরা বলছেন, অথচ এর অর্ধেকেরও কম খরচে একটি নতুন সাবমেরিন কেবল নির্মাণ করা সম্ভব। 2026 এবং 27 যদি আমি কনসিডার করি, এই 2 বছরে আরও $250 থেকে $300 মিলিয়ন পাঠাতে হবে। তার মানে এই কন্টিনিউটিটা এটা থেকেই যাচ্ছে। আমরা যেই পরিমাণ বৈদেশিক মুদ্রা ইন্ডিয়াতে পাঠিয়েছি, সেই টাকা দিয়ে বাংলাদেশে আরও 8 থেকে 10টা সাবমেরিন কেবল হওয়ার সম্ভাবনা ছিল। আইটিসি অপারেটরের মাধ্যমে ব্যান্ডউইথ আমদানি করা হয়। আইটিসি এর এক প্রান্তে অ্যাক্টিভ ডিভাইস বাংলাদেশের হাতে থাকলেও অপর প্রান্তের ডিভাইস আছে ভারতে, যার উপর কোনো নিয়ন্ত্রণ নেই বাংলাদেশের। এমতাবস্থায় জাতীয় নিরাপত্তার ঝুঁকির আশঙ্কা প্রকাশ করে প্রযুক্তিবিদরা বলছেন, এ প্রক্রিয়ায় ইমেইলের হেডার, বডি এবং অন্যান্য বিষয়ে ট্র্যাক করা সম্ভব।
ওনাদের আইন অনুযায়ী ইন্ডিয়ার উপর থেকে যে কোনো ব্যান্ডউইথ পাস হলে ওনাদের 100% ওটা ইন্টারসেপ্ট করার সক্ষমতা আছে, প্লাস আইনও ওনাদেরকে সাপোর্ট করে। তাহলে জাতীয় নিরাপত্তার কথা যদি আমি বলি, ডেফিনেটলি এটা একটা দেশ বড় হুমকির সম্মুখীন আছে। তাহলে এই 50% ব্যান্ডউইথের যেই ধরনের ডাটা কমিউনিকেশন হচ্ছে, এই ডাটা কমিউনিকেশন ডেফিনেটলি তারা ইন্টারসেপ্ট করতে পারে। একদিকে ব্যান্ডউইথের ঘাটতি পূরণ, অন্যদিকে নিরাপদ ইন্টারনেট সেবার জন্য বাংলাদেশের নিজস্ব সাবমেরিন কেবলের সক্ষমতা বৃদ্ধি করতে চায় সরকার। এ লক্ষ্যে বেসরকারি খাতের উদ্যোগে 2026-এর জুনের মধ্যে 50 টেরাবাইট ক্ষমতা সম্পন্ন তৃতীয় সাবমেরিন কেবলে সংযুক্ত হওয়ার কাজ চলছে। সিঙ্গাপুর থেকে মায়ানমার পর্যন্ত জলসীমায় কেবল স্থাপনের কাজও শেষ হয়েছে। তবে রহস্যজনক কারণে বাংলাদেশ জলসীমায় কেবল স্থাপনের জন্য জাহাজ প্রবেশের অনুমতি মিলছে না। উদ্যোক্তাদের পক্ষ থেকে আবেদন করা হলেও এখনও তাতে সাড়া দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগে, কারণ কোস্টগার্ড এবং এনএসআই এই দুইটা এজেন্সির থেকে আমাদের নিতে হয়, নো অবজেকশন নিতে হয়, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। তো এই 3টা পারমিশন হয়ে গেলে আমাদের ইনশাল্লাহ আমরা আগামী এপ্রিল 2026 সালের ভিতরে আমরা কিন্তু আমাদের কেবলটা একেবারে ইন সার্ভিসে নিয়ে আসতে পারবো। বেসরকারি উদ্যোগে সাবমেরিন কেবল স্থাপনে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। দেখেছি যে সাবমেরিন মানে আমাদের ব্যান্ডউইথ আমদানিটা এককভাবে ভারত নির্ভর হয়ে যাচ্ছে আর কি। কোম্পানিগুলো যখন বেসরকারি সাবমেরিন কেবল কোম্পানিতে মানে কেবল আনবে, তারা যাতে সিকিউর ইন্টারনেটের যে কনসেপ্টটা আছে এবং রিজিওনাল যেই বিষয়গুলো আছে সেগুলো ফুলফিল করেই তারা আনবে। তাদের উপরে আমাদের কোনো বাধা নিষেধ সেভাবে নেই। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএসসিসিএল এর পাশাপাশি 3টি বেসরকারি প্রতিষ্ঠানকে সাবমেরিন কেবলের লাইসেন্স দিয়েছে সরকার। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর করাইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস। সকাল 11টার দিকে গুলশান এলাকায় ওই বস্তিতে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ। তিনি জানান, করাইল বস্তিতে দীর্ঘদিন ধরে অবৈধ সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করা হচ্ছে, সেগুলো বিচ্ছিন্ন করার পাশাপাশি নিয়মিত মনিটরিং করা হচ্ছে। অবৈধ সংযোগ নিতে যারা সহযোগিতা করবে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। তিতাসের কেউ জড়িত থাকলেও নেওয়া হবে ব্যবস্থা। এমডি জানান, অবৈধ গ্যাস সংযোগ যেন কেউ নিতে না পারে সেজন্য সহযোগিতা করবে গুলশান সোসাইটি। গুলশান সোসাইটির সভাপতি জানান, অবৈধ সংযোগের সাথে মাফিয়ারা জড়িত। বেশ কিছু অবৈধ সংযোগ এই করাইল বস্তি এলাকায় গিয়েছে। সেটা অনেক দিনের একটা অ্যাকচুয়ালি সমস্যা বলবো কি, এটা একটা ব্যাধির মতো। কারা কারা এর সাথে জড়িত তারা আমরা গুলশান সোসাইটির সাথে সম্মিলিতভাবে আমাদের এই প্রচেষ্টাটা আমরা অব্যাহত রাখবো। এর মধ্যে একটা চক্র কাজ করছে, সেই চক্রদের আমরা আইডেন্টিফাই অলরেডি করেছি। বাংলাদেশের অন্যান্য সব মাফিয়া শক্তির মতোই আমরা দেখেছি যে তাদের পিছনে যদি একটা শক্তিশালী ক্ষমতাবান যদি কেউ না থাকে তারা কিন্তু এটা করতে পারে না। কারণ ওনারা তো গ্যাস আমাদের কাছে যেমন বিক্রি করছেন ঠিক একইভাবে বস্তিতেও বিক্রি করতে পারেন। চট্টগ্রাম বন্দরের নিউমোরিক টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বন্দর অভিমুখে শ্রমিক কর্মচারীদের পদযাত্রা পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। সকালে আগ্রাবাদ মোড় থেকে বন্দরে যাওয়ার পথে বাধার মুখে পড়ে শ্রমিকরা। পরে সেখানেই কর্মসূচি শেষ করে তারা। এ সময় বিক্ষোভকারীরা বলেন, বন্দর নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। পোর্টের কার্যক্রম ক্ষতিগ্রস্ত করে এমন কোনো সিদ্ধান্ত সরকারকে না নিতে আহ্বানও জানান তারা। শ্রমিক নেতারা বলেন, শ্রমিক কর্মচারীরা মিলে বন্দর রক্ষায় আরও কঠোর আন্দোলনে নামবেন তারা। বন্দর রক্ষায় 1 নভেম্বর দিনব্যাপী গণ অনশন কর্মসূচি পালনের ঘোষণাও দেন শ্রমিক নেতারা। আপনারা যদি মনে করেন খেলা বন্দর দিয়ে দেবেন, বন্দর কারো পৈতৃক সম্পত্তি নয়। আমরা বন্দর প্রতিবাদে যাবো, মিছিল নিয়ে যাবো, তখন পুলিশ ভাইরা বলছে যে এখানে মিছিল হবে না, যাবে না। বন্দর কেন্দ্রে কোনো প্রকার কোনো মিছিল, মিটিং, র্যালি কিছুই করা যাবে না। সুতরাং আমার ডবলমুড়ি থানা থেকে তারা ওখানে বন্দর অভিমুখে যেতে চাইছিল। আমি পথের মধ্যে তাদের প্রতিবাদ শেষ করে এখানে তাদেরকে শেষ করে দিচ্ছি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন ট্যারিফ শিডিউল কেন বেআইনি ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বাংলাদেশ কন্টেইনার শিপিং অ্যাসোসিয়েশন BCSA এর ট্যারিফ বাতিলের আবেদন 15 দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ
এই আদেশ দেন। আদালত নৌ পরিবহন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত নির্দেশ দেন বিসিএস এর 14 অক্টোবরের চিঠি 15 দিনের মধ্যে নিষ্পত্তি করতে। এই চিঠিতে নতুন ট্যারিফ অবিলম্বে বাতিল ও প্রত্যাহারের দাবি জানানো হয়েছিল। হঠাৎ করে এই ট্যারিফটি বৃদ্ধি করার কারণে ওনাদের যে দীর্ঘমেয়াদী চুক্তি থাকে অনেক কাস্টমারদের সাথে, সেগুলো ওনারা আসলে অ্যাডজাস্ট করতে পারছেন না। একটি আইন আছে পোর্ট অ্যাক্ট, সেখানে মিনিমাম 2 মাসের সময় দেওয়া হয়েছে এটা এফেক্টিভ করার জন্য, সেটাও মেনটেন করা হয় নাই। অনারেবল আদালত এর একটি রুল ইস্যু করেছেন এবং গত 14 তারিখে 14 অক্টোবর ওনারা একটা চিঠি দিয়েছেন, সেই চিঠিটা ডিসপোজ অফ করার জন্য বলেছেন। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে অর্থ দিলেই মেলে গ্রিভাস বা গুরুতর জখমের ডাক্তারির সনদ। অভিযোগ, হাসপাতালের জরুরি বিভাগের কয়েকজন অসাধু চিকিৎসক ও কর্মচারী দালাল চক্রের মাধ্যমে দীর্ঘদিন ধরেই এই সনদ বাণিজ্য করছেন। এতে মিথ্যা মামলার ফাঁদে পড়ে সীমাহীন হয়রানির শিকার হচ্ছেন নিরীহ মানুষ। জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুরুতর জখমের মামলায় নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন বেলকুচির হাফিজুল ইসলাম। তার স্ত্রী সন্তানও মামলার আসামি। পরিবারটির অভিযোগ, বাগবিতণ্ডার এক পর্যায়ে সামান্য হাতাহাতি হয়, অথচ মামলা দেয়া হয়েছে গুরুতর অভিযোগে। ছোট ভাই হামিদুলের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে অর্থের বিনিময়ে গ্রিভিয়াস বা গুরুতর জখম সনদ নেয়ারও অভিযোগ করেন হাফিজুর। হাসপাতালের রেজিস্টার খাতায় দেখা যায় গত 23 জুলাই ভর্তি হন হামিদুলের স্ত্রী নাজমা খাতুন। ফিজিক্যাল অ্যাসাল্ট লেখা থাকলেও কোথাও উল্লেখ নেই হেড ইনজুরির। যদি মারামারি রোগী হয়, ফিজিক্যাল অ্যাসাল্ট থাকে, তাহলে ফিজিক্যাল অ্যাসাল্ট লিগে, আর মারামারি করার পরে মাথায় আঘাত নিয়ে আসে তাহলে সেটা হেড ইনজুরি উইথ ফিজিক্যাল অ্যাসাল্ট। ডাক্তার শিমুল, ফয়সাল, মিতুল এরা যায় এমসিটা দিছে, এমসিটাও অনেক গরমিল আছে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মামলার বাদী হামিদুল ও তার স্ত্রী নাজমা। পুলিশ ও আইনজীবীরা বলছেন আদালতে বিচারের মাধ্যমেই এই ঘটনার সত্য মিথ্যা বেরিয়ে আসবে। তবে তারা জানান, সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে গ্রিভিয়াস বা গুরুতর জখম সনদ বাণিজ্যের কারণে বাড়ছে মিথ্যা মামলার সংখ্যা। মামলায় 326 ধারা কার্যকর করতে বাদীপক্ষ অর্থের বিনিময়ে ভুয়া সনদ সংগ্রহ করে। এ নিয়ে সম্প্রতি আদালত ইনজুরি সার্টিফিকেট আইনে নির্ধারিত ফরমে প্রদান করার আদেশ দেন। একটি মামলায় জেনারেল হাসপাতালের 3 চিকিৎসককে লিখিত ব্যাখ্যা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। তারা নিজেরা নিজেদের মতো করে সার্টিফিকেট প্রদান করেন, যে ক্ষেত্রে দেখা যায় যে প্রকৃতপক্ষে ভিকটিমের যে সমস্ত আঘাতের কথা বলা হয় সেই আঘাতগুলা তার শরীরে নাও থাকতে পারে অনেক সময়, অথবা থাকলেও সেখানে দেখা যায় যে টেস্ট পাস করে অন্যভাবে সেই আঘাতগুলোকে দেখা হয়। ডাক্তার যদি ঠিক মতো রিপোর্ট না দেয় তাহলে তো এটা ত্রুটি থেকে যায়, যার জন্য একজন ব্যক্তি, একজন ভিকটিম সে সুষ্ঠু বিচারটা পাচ্ছেন না। আপনার 4000 টাকা দেন, আমি 20 মিনিটের মধ্যে সার্টিফিকেট দেবো। ডাক্তার ফয়সাল উনি রুমে ছিল, ওনার সামনে বলছে উনি কিছুই বলেন নাই, হ্যাঁ বলেন নাই, না বলেন নাই, কিন্তু যে টাকা চাইছে ওখানে ওনাদের স্টাফ। তবে সনদ বাণিজ্যের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসকরা, দায় চাপালেন দালালদের উপর। জানতে পারলাম যে সার্টিফিকেটের কথা বলে আমাদের ওয়ার্ড বয় যে আছে ফারুক, সে হচ্ছে ওনার কাছে টাকা চাইছে, সেটা আমার সামনেও বলে নাই, কিংবা আমার কাছ থেকে শুনেও যে যায় বলা, এরকম কিছুই হয়নি আর কি। সার্টিফিকেট যেহেতু ডাক্তাররা দেয়, বলে যে স্যারকে দিতে হবে, স্যাররা 3 জন আছে তাদেরকে দিতে হবে, এরকম বুস্টুস দিয়া রোগীদেরকে নাজেহাল করে। বর্তমানে আদালতের আদেশ অনুযায়ী নতুন ফরমে ইনজুরি সার্টিফিকেট দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আরএমও। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন এরই মধ্যে অভিযুক্ত 3 মেডিকেল অফিসার শামীম, ফয়সাল ও মিতুলের বদলির আদেশ হয়েছে। কোর্ট থেকে একটা চিঠি আসে সার্টিফিকেটের ফরম্যাট নিয়ে, যেদিন চিঠি আসে তার 2 দিনের মধ্যেই আমরা নতুন ফরম্যাটে আমরা সার্টিফিকেট দেওয়া শুরু করি। সার্টিফিকেট বাণিজ্য এটা কিছুটা অভিযোগ ছিল, পরে দুদক থেকেও একটা অভিযোগ হয়েছে, তার প্রেক্ষিতে আমাদের 3 জন ইমার্জেন্সি মেডিকেল অফিসারের ট্রান্সফার অর্ডার এসছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। পরিচ্ছন্ন আর সবুজ নগরী হিসেবেও ছিল সুখ্যাতি সেই রাজশাহী সাম্প্রতিক সময়ে বায়ু দূষণে ঢাকাকেও ছাড়িয়ে গেছে। সুইজারল্যান্ড ভিত্তিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী দেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ বায়ুমান রেকর্ড হয়েছে রাজশাহীতে।
পরিবেশবিদ ও গবেষকরা বলছেন, দীর্ঘদিন ধরে শহরে চলমান বড় বড় নির্মাণ কাজের জন্য ব্যাপক হারে বায়ু দূষণ বেড়েছে। সেই সাথে পর্যাপ্ত গাছ, জলাশয় ও পদ্মা নদীতে পানি না থাকায় সুনাম হারাতে বসেছে রাজশাহী। রৌদ্রোজ্জ্বল ভর দুপুরে শহরের এই ফ্যাকাশে চেহারা বলে দেয় বাতাসে উড়ে বেড়াচ্ছে বিপুল পরিমাণ ধুলোবালি। অথচ কয়েক বছর আগেও চিত্র ছিল ভিন্ন। 2016 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপাত্তের ভিত্তিতে বাতাসে ভাসমান মানবদেহের জন্য ক্ষতিকর কণা দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে এগিয়ে থাকা শহরের আন্তর্জাতিক স্বীকৃতি জোটে রাজশাহীর। এর সঙ্গে নগরীর সড়কে সড়কে বাহারি ফুল, নানা প্রজাতির গাছ আর উন্নত পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা রাজশাহীকে দেশের অন্যতম সুন্দর শহর হিসেবে পরিচিত করে তোলে। মাত্র 9 বছরের মাথায় সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা IQ এয়ারের সাম্প্রতিক তথ্য বলছে, দেশের 8 বিভাগীয় শহরের মধ্যে বায়ুর মান সবচেয়ে খারাপ এখন রাজশাহীতে। গাছগাছালি যে আমাদের অক্সিজেন দেয়, গাছগাছালিগুলো যেভাবে ময়লাতে ধুলোবালিতে হয়ে যাচ্ছে, ভালো জায়গাগুলোকে আবার ভেঙে নতুন করে ঠিক করা হচ্ছে, বা যেমন ধরেন যে করা হচ্ছে, ফ্লাইওভার তৈরি করা হচ্ছে। ফ্লাইওভার করার কারণে অনেক ধুলাবালির সৃষ্টি হচ্ছে। ছোট বাচ্চাদের যখন আমরা জার্নি করি অনেক জার্ম সৃষ্টি হয়, সে থেকে আপনার অনেক অ্যালার্জি জাতীয় রোগবালা সৃষ্টি হয়। শুধু বায়ুর মানই কমেনি, আগের সেই পরিচ্ছন্ন চেহারাটাও যেন হারাতে বসেছে। নগর জুড়ে দীর্ঘ সময় ধরে টানা নির্মাণ কাজ বায়ু ও শব্দ দূষণের কারণ হয়ে উঠেছে। যানজটেরও সৃষ্টি হয়েছে, প্লাস রাস্তাঘাটে ধরেন এই রাস্তাটা দেখছেন, চলাচলের ধুলাবালির কারণে মানুষের চলাচলের খুবই অসুবিধা হচ্ছে। অতিরিক্ত যানজটের কারণে যে হর্ন সৃষ্টি হচ্ছে, আমরা পড়াশোনা করতে আমাদের প্রবলেম হয়। পরিবেশবিদরা বলছেন, প্রাকৃতিকভাবে উন্নয়ন না করে গোটা শহরকে শুধুমাত্র কনক্রিট আর টাইলসে রূপান্তরিত করা হয়েছে। ফলে রাজশাহী নির্মল বায়ুর জন্য আন্তর্জাতিক স্বীকৃতি ধরে রাখতে পারছে না। একদিকে কনস্ট্রাকশনের ম্যাটেরিয়াল পড়ে আছে এবং ওই পাশাপাশি জায়গাগুলোতে একটা টেম্পোরারি গার্বেজ ছিল। এই গার্বেজগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য এইটাও কিন্তু ময়লাটা বিভিন্ন জায়গায় ছড়াই গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই গবেষক বলছেন, গোছানো শহর হলেও পর্যাপ্ত গাছ, জলাশয় ও পদ্মা নদীতে পানি না থাকায় দূষণ বেড়েছে রাজশাহীতে। এখন থেকেই নগরায়নের সঠিক পরিকল্পনা না নিলে বায়ু দূষণ রোধ করা সম্ভব হবে না বলে মনে করেন তিনি। ল্যান্ড ইউজ প্ল্যানিং অনুযায়ী যে পরিমাণে জলাশয়, যে পরিমাণে গ্রিন স্পেস থাকা দরকার, সেটা রাজশাহী শহরের নেই। এই প্ল্যানিংগত দিক থেকে এই দুর্বলতা আছে। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। সারা দেশে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এই উপলক্ষে রংপুর, সাতক্ষীরা, টাঙ্গাইল সহ কয়েকটি জেলায় মোটরসাইকেল আরোহীদের দেয়া হয় হেলমেট। সকালে রংপুরে রোড ট্রান্সপোর্ট অথরিটি থেকে হেলমেট বিতরণ করা হয়। জেলা প্রশাসন সম্মেলন কক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে এসব হেলমেট বিতরণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সহ অন্যান্য অতিথিরা। একই ধরনের কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে টাঙ্গাইল সড়ক বিভাগ। প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী, টাঙ্গাইল ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর ও অন্যান্যদের উপস্থিতিতে শতাধিক মোটরসাইকেল চালকের হাতে হেলমেট তুলে দেওয়া হয়। এছাড়া বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয় সাতক্ষীরা ও চাঁদপুরে। উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই ও নিরাপদ সড়ক আন্দোলন সহ অন্যান্য সংগঠনের সদস্যরাও। চেরনিহিভ, দোনেৎস্ক সহ ইউক্রেনের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। মঙ্গলবারের এই হামলায় এখন পর্যন্ত 4 জন নিহতের খবর জানিয়েছে কর্তৃপক্ষ। হামলায় অন্তত 20টি শহীদ ড্রোন ব্যবহার করে রুশ বাহিনী। হামলার পর বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা। এদিকে একটি রুশ রাসায়নিক কেন্দ্রে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এই অন্ধকার ঘরটি যেন অ্যানা পুস্তভিতের বর্তমান জীবনের প্রতিচ্ছবি। গেল বছর রাশিয়ার সাথে লড়াইয়ে প্রাণ যায় তার স্বামীর। এরপর থেকে একমাত্র সন্তানকে নিয়ে চেরনিহিভের এই ফ্ল্যাটে অনিশ্চিত জীবন কাটছে তার। কয়েকদিন ধরে বিদ্যুৎ নেই। খাবার এবং পানি গরম করার জন্য জেনারেটর ব্যবহার করি। আমাদের জীবনটাই আসলে এমন অন্ধকারে।
রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেনের বিভিন্ন স্থানের বিদ্যুৎ কেন্দ্র, ফলে অন্ধকারে চেরনিহিভ সহ বিভিন্ন এলাকা। তবে এর মধ্যে সবচেয়ে জোরালো হামলা হয়েছে জাপোরিঝিয়ায়। গেল কয়েকদিন ধরেই অঞ্চলটির বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী, যার ধারাবাহিকতায় বিদ্যুৎহীন অবস্থায় অঞ্চলটির বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার রাতের হামলার পর পরিস্থিতির আরও অবনতি হয়। এর আগে একই দিন হামলা হয় সামিদোনেক সহ বিভিন্ন স্থানে। এর মধ্যে নভরোদ সিভার্স্কিতে অন্তত 20টি শহীদ ড্রোন হামলা করা হয়। এদিকে রুশ ভূখণ্ডেও হামলা চালিয়ে পাল্টা জবাব দেয় ইউক্রেনীয় বাহিনী। ব্রিটিশ ক্ষেপণাস্ত্র স্টর্ম শ্যাডো ব্যবহার করে হামলা চালানো হয় একটি রাসায়নিক কারখানায়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে একাট্টা দুই লাতিন দেশ ভেনেজুয়েলা ও কলম্বিয়া। লাতিন আমেরিকা ইস্যুতে ওয়াশিংটনের নগ্ন কৌশলের বিরুদ্ধে বোগাতার পাশে থাকবে কারাকাস, দেবে সামরিক সহায়তাও, এমন ঘোষণা দিয়েছেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী। ক্যারিবীয় সাগরে কারাকাস বিরোধী অভিযানে তীব্র ক্ষোভ ঝেড়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। তার দেশ আক্রান্ত হলে যুক্তরাষ্ট্রকে একযোগে প্রতিহতে বিশ্ববাসীর সহায়তা চেয়েছেন তিনি। ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী অভিযান ঘিরে যখন ভেনেজুয়েলা ও কলম্বিয়ার সাথে উত্তেজনা তুঙ্গে, তখন চোরাকারবারিদের বিরুদ্ধে নিজেরাই সোচ্চার দুই লাতিন দেশ। কলম্বিয়া ভেনেজুয়েলা সীমান্তে চলছে কারাকাসের অপারেশন লাইটনিং অফ কাটাক্টোম্বো। মাদক কারবার নির্মূলের লক্ষ্যে আয়োজিত মহড়ায় লাতিন দেশটির সেনারা। সেখানে দেয়া ভাষণে লাতিন আমেরিকা ইস্যুতে যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির তীব্র সমালোচনা করেন ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। অভিযোগ, মার্কিন সাম্রাজ্যবাদের কাছে মাথা নত না করলেই লাগানো হয় মাদক পাচারকারীর তকমা। যারাই উত্তর আমেরিকার সাম্রাজ্যবাদের প্রতি মাথা নত না করে, তারাই মাদক পাচারকারী তকমার ঝুঁকিতে। এটাই লাতিন আমেরিকা ইস্যুতে মার্কিনীদের নিষ্ঠুর অর্থহীন নগ্ন কৌশল। ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসী আচরণের বিরুদ্ধে কলম্বিয়ার পাশে থাকবে ভেনেজুয়েলা, এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। কলম্বিয়ার জানা উচিত তারা বলিভারিয়ান ন্যাশনাল আর্মড ফোর্সকে তাদের পাশে বিবেচনা করতে পারে। নৈতিক সমর্থনের পাশাপাশি সব হুমকি মোকাবেলায় আমাদের সেনা মোতায়েন করা হবে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা হবে। যুক্তরাষ্ট্র কলম্বিয়ায় হামলা চালাতে চায় বলে শঙ্কা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। মার্কিনিরা ভেনেজুয়েলা দখল করতে চায় বলেও দাবি করেন। আগে ফিলিস্তিনিদের জন্য সহায়তা চেয়েছিলাম, আজ নিজেদের জন্য চাইছি, কারণ যুক্তরাষ্ট্র আমাদের উপর হামলা করতে চায়। মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে বড় সাফল্যের পরও আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প ব্রেন ব্যবহার করে নয়, আন্দাজের ভিত্তিতে কাজ করছেন। ভেনেজুয়েলায় আগ্রাসনে ক্যারিবীয় সাগরে মিসাইল নিক্ষেপ করে যেতে চান তারা। মাদক বিরোধী অভিযানের নামে ভেনেজুয়েলার নৌযান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় এ পর্যন্ত কমপক্ষে 27 জন নিহত হয়েছে। টার্গেট হয়েছে কলম্বিয়ার জাহাজও। সম্প্রতি সীমান্ত এলাকায় প্রায় 25,000 সেনা মোতায়েন করেছে দেশটি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।